কৌশল্যা দেবী আজকে মেয়ে দেখতে ব্যানার্জি পরিবারে এসেছেন, যেখানে মেয়ের বাড়ির লোকেরা ওনাদেরকে স্ন্যাক্স খাইয়ে স্বাগত জানালেন। তারপর কথাবার্তা চলতে লাগলে রেশমির মা রেশমিকে বলে, রেশমিমা, রান্নাঘরে যাও আর সেখান থেকে ওই খাবারগুলো নিয়ে এসো যেগুলো তুমি ওনাদের জন্য বানিয়েছো। হ্যাঁ মা। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো মা। 1 ঘন্টা ধরে তোমার এই রান্নার তারিফই শুনছি, এবার একটু খেয়ে দেখি। হ্যাঁ আন্টি, আমি এখনই নিয়ে আসছি। কি মা, দেখলে তো, অবশেষে তুমি সেই মেয়েটা পেয়েই গেলে যে তোমাকে রোজ রোজ সুস্বাদু রান্না করে খাওয়াবে। আরে এখন কোথায় খাবার এনেছে, দাঁড়া আগে খেতে দে। দেখ, এই মেয়েও না আবার ব্যামোযুক্ত খাবার নিয়ে আসে, এনে খাইয়ে দেয়, যেমন আগের বার ওই মেয়েটি খাইয়েছিল যাকে দেখতে আমরা যোধপুর গেছিলাম। যদি ভালো করে রান্না করতে পারে তবেই কিন্তু আমি এই বিয়েতে হ্যাঁ বলবো, বলে দিলাম। এই হলো কৌশল্যা দেবী, যে এতদিন ধরে একটা বৌমা খুঁজে বেড়াচ্ছে যে নাকি নানা রকম সুস্বাদু রান্না করে ওদেরকে খাওয়াতে পারে। 12টা মেয়েকে দেখার পর আজকে ওরা এখানে এসেছে। কিছুক্ষণ পর রেশমি সবাইকে মশালা ধোসা, সাম্বার, তেঁতুলের চাটনি আর নারকেলের চাটনির সাথে দিল, আর যা খেয়ে সবাই খুব খুশি হয়ে গেল। আহা, কি ভালো ধোসা বানিয়েছ তুমি। আমাদের ওখানে যে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে না, তারাও এত ভালো বানাতে পারে না। খুব ভালো হয়েছে দিদি, ছেলে আমাদের খুব পছন্দ, বাকিটা আপনারা বলুন। আরে এত ভালো রান্না করা মেয়েকে কে না পছন্দ করবে? আমাদের রেশমিকে খুব পছন্দ, বিয়ে পাকা। আর সবাই মিলে বিয়েটা পাকা করে ফেলল, আর কিছুদিনের মধ্যেই রেশমি বিয়ে করে ব্যানার্জি পরিবারে চলে এলো। পরের দিন রেশমি যখন তার প্রথম রান্নার প্রস্তুতি নিচ্ছিল, আজকে আমার প্রথম রান্না, এমন রান্না করব না যাতে সবাই খেয়ে খুশি হয়ে যায়। কিন্তু এমন কি বানাবো যেটা খুব তাড়াতাড়ি হবে আর খেতেও টেস্টি হবে? আইডিয়া। রেশমি খুব তাড়াতাড়ি ইডলি আর চাটনি বানিয়ে ফেললো আর শ্বশুরবাড়ির সব লোকেদেরকে খেতে দিল। বাবা বৌমা, কি ভালো ইডলি সাম্বার বানিয়েছো। রোজ আমরা যদি এরকম টেস্টি খাবার খেতে থাকি না, আমাদের স্বভাবই খারাপ হয়ে যাবে। তো কি হয়েছে মা, আমি কি আর কোথাও পালিয়ে যাচ্ছি? আমি তো এখানেই থাকছি, আমি রোজ আপনাদের টেস্টি খাবার বানিয়ে খাওয়াবো। বৌমা, ইডলিটা কিন্তু দারুণ হয়েছে, এই নাও তোমার পুরস্কার, পুরো 2100 টাকা। আরে কি গো, তুমি কি শুধু বৌমার হাতের ইডলি খাবে, নাকি বৌমা যে এত ভালো ইডলি বানিয়ে খাওয়ালো তার জন্য ওকে কিছু দেবেও? হ্যাঁ, এই নাও বৌমা, তোমার জন্য সোনার আংটি। সত্যি ইডলিটা খেয়ে না দারুণ লাগলো। চলো এক কাজ করি, আজকে তোমায় কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু রৌনক, আজকে তো বৌমার প্রথম দিন। আরে তো তাতে কি হয়েছে মা, এমনি তো অফিসের কাজের চক্করে ওকে নিয়ে হানিমুনও যেতে পারিনি। আবার দেখবে নেক্সট উইক থেকে কাজের চাপ পড়বে, তারপর তো বেরোতেই পারবো না। তার চেয়ে ভালো আজকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। আর মা আর বাবা, যে ইডলিটা রাখা আছে সেটা দুপুরে খেয়ে নিও। রেশমি আর রৌনক ফিল্ম দেখতে চলে যায়। অন্যদিকে কৌশল্যা ফোনে তার বোনের কাছে নতুন বৌমার প্রশংসা করছিল, যা শুনে সুমিত্রা বলল, আরে দিদি, তুমি এসব জানো না, সব বৌমারা না একই হয়। প্রথমে তোমাকে ধোসা খাওয়াবে, ইডলি খাওয়াবে, ঘি মাখিয়ে রুটি খাওয়াবে, আর তারপরে শুকনো রুটি আর নুন। কিন্তু আমার বৌমা এরকম করবে না, তুই দেখে নিস। এই বলে কৌশল্যা ফোন রেখে দিলেও বোনের কথা শুনে তার মনে একটু ভয় করতে লাগলো। সন্ধেবেলা রেশমি আর রৌনক ডিনার করে আসার আগেই কৌশল্যা নিজের আর তার হাজবেন্ডের খাবার আগে করেই বানিয়ে নিয়েছিল। পরের দিন রেশমি সবার জন্য বড়া আর চাটনি বানায়। আহা, যবে থেকে বৌমা এসছে এসব নতুন আইটেম খেতে পারছি, না হলে তো আমাকে ওই ঘাস পাতা বাটা নয় উচ্ছে ঝোল জুস ওসবই খেতে হতো। আরে বুড়ো, স্বাস্থ্যের জন্য ভালো বলেই গিলতে দিতাম। বৌমা এসছে 2 দিনও হয়নি, তার মধ্যে বউর নিন্দা শুরু করে দিলে। দুপুরেও সবাইকে ওটাই খেতে দেয়। তারপর সন্ধেবেলায়, কি রান্না করছো বৌমা? মা, সকালের বড়াটা অনেকটাই আছে, ওটাই সবাই খেয়ে নেবে। কি, সকালে বড়া, রাতেও বড়া, দুপুরেও বড়া? একটু বেশি বড়া বড়া হয়ে যাচ্ছে না? চিন্তা করো না, কালকে আমি সবার জন্য ধোসা বানাবো। পরের দিন সকালে ও সবার জন্য ধোসা বানায়, আর ধোসার নাম শুনেই সবাই খুব খুশি হয়ে যায়। সবাই ভেবেছিল আজকেও সেরকম ধোসাই খেতে পারবে, যেটা নাকি প্রথম দেখার দিন খেয়েছিল। বৌমা, এই ধোসার নাম শুনে যার থাকতে পারছি না গো, হে তাড়াতাড়ি নিয়ে এসো, এই জিভে জল আসছে। হ্যাঁ বাবা, 2 মিনিট।
কিছুক্ষণের মধ্যেই রেশমি সবাইকে বিনা মশলার ধোসা আর চাটনি এনে টেবিলে দেয়। আর সবাই দেখল যে ধোসাতে কোনো মশলাই নেই। হ্যাঁ, বিনা মশলার ধোসা? মনে হচ্ছে বৌমা তোমারটাতে মশলা দিতে ভুলে গেছে। দাঁড়াও, আমি আমারটা দেখছি। এই দেখে কৌশলা দেবী রেশমিকে ডাকে। রেশমি বৌমা, এদিকে এসো তো। হ্যাঁ মা, আমি জানি আপনারা আমাকে প্রশংসা করার জন্য ডেকেছেন, তো আমি খুব ভালো ধোসা বানিয়েছি। করুন করুন। আমি তোমাকে প্রশংসা করতে ডাকিনি। ঘরে যখন আলু নেই তো আমাকে বললে না কেন যে আলু শেষ হয়ে গেছে? কিন্তু আলু তো আছে মা। তবে কি এতে আলু দিতে ভুলে গেছো? বিনা মশলার ধোসা বানিয়ে এনেছো। আর তার উপরে সাথে সাম্বারটাও নেই। শোনো, তোমাদের সবাইকে যদি মশলা ধোসা খেতে হয় সাম্ভারের সাথে, তাহলে যে আমার মাকে ডাকতে হবে। ওসব তো মাই বানাতে পারে। আমি তো শুধু বিনা মশলার ধোসা আর চাটনি বানাতে পারি। ওসব মশলা টশলা আমি পারি না বাবা। কিন্তু তোমাকে যখন দেখতে এসেছিলাম তখন তো তুমি কি সুন্দর মশলা ধোসা আর সাম্বার বানিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। কিন্তু মা, হয়তো আপনি ভুলে গেছেন, সেই দিনকে রান্নাঘরে আমার পাশে আমার মাও ছিল। মাই তো সব করেছে, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম। আর খাবার বলতে আমি এই 3টে জিনিসই বানাতে পারি, যেটা বিগত 3 দিন ধরে বানাচ্ছিলাম। তাই তো আমি সারাদিন আপনাদের ওই একটা জিনিসই খাওয়াচ্ছিলাম। 3টে জিনিস যদি আমি একদিনে খাইয়ে দিতাম, তাহলে বাকি 2 দিন কি খাওয়াতাম? এর মানে কি আজ এসবই খেতে হবে? না, হয়ে গেল। আর এই সবকিছুই তোমাদের বাপ ছেলেদের জন্য হয়েছে, যারা ওই দিন আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছে। কি বলেছিলে? যে ধোসা বানাতে পারে সে ভালো ডাল ভাতও বানাতে পারবে। খাও এবার বিনা মশলার ধোসা, খাও। তখনই হঠাৎ কৌশলার বোন সুমিত্রা ওখানে চলে আসে। কেমন আছিস রে বোন? সুমিত্রা, তুই এখানে? হ্যাঁ রে, একটা কাজের জন্য এদিকে এসেছিলাম, তাই ভাবলাম তোর সাথে আর নতুন বৌমার সাথে দেখা করে যাই। আরে বাবা, ধোসা আমারও না খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, বসো না। বৌমা তার মাসি শাশুড়িকেও ধোসা খাওয়াবে। এরপর রেশমি ওনাকে প্রণাম করলো আর ওনার জন্য বিনা মশলার ধোসা নিয়ে এলো। এ কি কৌশল্যা, ধোসার মশলা আবার কোথায় ঘুরতে গেল? আসলে আমার বৌমা আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন, তাই সে চায় না যে আলু খেয়ে আমাদের ওজনটা বাড়ুক। এই জন্যই বৌমা আমাদের জন্য ডায়েট ধোসা বানিয়েছে। এরকম পাপড়ের মতো ধোসা খেলে না আমি নিজেই শুকিয়ে পাপড়ের মতো ধোসা হয়ে যাব। তোর এই বিনা মশলার ধোসা চাটনির সাথে আমি খেতে পারবো না। সাম্বার টাম্বার থাকলেও তাও অন্য কথা ছিল। যাই বাবা, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। এইভাবেই 20 দিন কেটে গেলে এক ধরনের খাবার খেয়ে সবাই বিরক্ত হয়ে গেছিল। আর এইসব থেকে বিরক্ত হয়ে কৌশল্যাও নিজের বোনের কাছে নিজের বোন নামে নিন্দা করতে লাগলো। যা শুনে সুমিত্রা বলল, সুমিত্রা, তোর তো তাও কপাল ভালো যে তুই তাও তৈরি করা খাবার খেতে পারিস। যেদিন থেকে আমার ছেলে অর্জুনের বউ এসছে সেদিন থেকে আমাকে 4 জনের রান্না করতে হয়। কারণ ওই মহারানী কিছুই রান্না করতে পারে না, আর না সে কিছু শিখতেও চায়। আরে কম করে তোর বউ তো রান্না তো করে, আর যেটা সে করতে পারে না তুই ওকে শিখিয়ে দে। আস্তে আস্তে ও সব শিখে নেবে। আর এইভাবে কৌশল্যা নিজের ভুলটা বুঝতে পারে আর ও তার বৌমাকে সমস্ত রান্না শিখিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই রেশমি সমস্ত খাবার খুব ভালো করে রান্না করতে শিখে যায়। আর এখন রেশমি তার শ্বশুরবাড়ির লোকেদেরকে নানা রকম রান্না করে খাওয়ায়। আর তাই সবাই রেশমিকে নিয়ে এখন খুব খুশি। অঞ্জলি আর পদ্ম একই মায়ের পেটের 2 অনাথ বোন। কারণ কিছুদিন আগে তার বাবা মা মারা যায়। এই শীতকালে তাদের কাছে থাকার মতো কোনো জায়গাই ছিল না। ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা দুজন বড় একটি পাইপের ভিতরে গিয়ে বসে। দিদি, আমার খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডা তো আমারও লাগছে। তুই বস, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। এই বলে অঞ্জলি কিছুটা কাঠ জোগাড় করে আগুন জ্বালালে তারা একটু স্বস্তি পায়। আর কিছুক্ষণ পর পদ্ম তার দিদিকে বলে, দিদি, আমার খুব খিদেও পেয়েছে। 3 দিন ধরে আমরা কিচ্ছু খাইনি। খুব খিদে পেয়েছে দিদি। এই কথা শুনে অঞ্জলির খুবই কষ্ট হয় আর সে তার বোনকে বলে, আমাকে ক্ষমা করে দে বোন, আমি খুবই অভাগী দিদি যে নিজের ছোট বোনকে একটু খাবারও খাওয়াতে পারছি না। এই বলে অঞ্জলি জল খাইয়ে ছোট বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর একটা দোকান দেখতে পেয়ে, কাকু, আমাকে কিছু খাবার দেবেন? আমার খুব খিদে পেয়েছে আর আমার ছোট বোনটা খিদের জ্বালা সহ্য করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমাকে 2টো ডিম ধারে দিয়ে দাও, পরে টাকা দিয়ে যাব। আরে যা, এখানে কি আমি ফোকটে দোকান খুলে রেখেছি? তোর মতন কত ভিখারি রোজ এখানে আমার দোকানে আসে। আমার দোকান থেকে শুধু তারাই খাবার পাবে যারা পয়সা নিয়ে আসে। যা যা, ভাগ এখান থেকে, নাহলে কিন্তু কুকুর লেলিয়ে দেবো।
এরপর অঞ্জলি কষ্ট পেয়ে সেখান থেকে চলে এসে পাইপের ভিতরে বসে আর তার বোনকে দেখতে থাকে। কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে দেখে যে সে তার মায়ের কোলে ঘুমিয়ে আছে আর তার মা তাকে বলছে, ওঠ অঞ্জলি, দেখ তোর মা এসেছে। মা, তুমি এসেছ? তুমি জানো মা, তোমাদের চলে যাওয়ার পর জেঠু জেঠিমা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমাদেরকে ঠকিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে যাতে আমরা দুয়ারে দুয়ারে ভিক্ষে করি। আমরা না খেতে পেয়ে এদিক ওদিক ঘুরছি মা। মারে, এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করে না, নিজের সাহায্য নিজেকেই করতে হয়। এখন তোর আর তোর বোনের ভালো জীবনের জন্য তোদেরকেই পরিশ্রম করতে হবে। আমি তোকে একটা দরকারি কথা বলতে এসেছি। আমাদের বাড়ির পিছনে একটা তেঁতুলের গাছ আছে। তোরা ওই গাছের কাছে গিয়ে দেখবি একটা বড় পাথর আছে। সেটাকে সরিয়ে মাটিটা খুঁড়তে শুরু করবি। দেখবি ওই মাটির নিচে একটা ছোট্ট সিন্দুক আছে। ওই টাকাগুলো তোর আর তোর বোনের জন্য রেখেছিলাম। ওই টাকাগুলো দিয়ে তোরা কোনো কাজ করিস। ঠিক আছে মা, তুমি যেমনটা বলছো তেমনই করব। মা, যবে থেকে তুমি আর বাবা চলে গেছো আমাদের ভীষণ মন খারাপ হয়। ওই যে তুমি আমাদের ডিম ধোসা বানিয়ে খাওয়াতে না, ওটা আমাদের কাছে সেরা মুহূর্ত ছিল। মা, তোমরা আবার আমাদের কাছে ফিরে এসো না, এসো। তারপর সকালবেলাতে হঠাৎ করে অঞ্জলির ঘুম ভেঙে গেলে সে দেখে যে তার মা সেখানে নেই। মা, মা! এই শুনে পদ্ম ঘুম থেকে উঠে পড়লে অঞ্জলি পদ্মকে তার স্বপ্নের কথা জানায়। আর তারপর তারা দুজন তাদের বাড়ি যায় আর তাদের বাড়ির পিছনে থাকা বড় তেঁতুল গাছের নিচে পড়ে থাকা পাথরটাকে সরিয়ে মাটি খুঁড়তে শুরু করে। আর কিছুক্ষণ পর মাটির ভিতর থেকে তারা একটি ছোট্ট সিন্দুক পায় যেখানে কিছু টাকা ছিল। এই দেখ পদ্ম, মা যেটা স্বপ্নে বলেছিল সেটা সত্যি ছিল। এই টাকাগুলো মা আর বাবা আমাদের জন্য রেখে গিয়েছিল। এটা আমাদের অনেক কাজে লাগবে। চল, এবার আমরা এই টাকা দিয়ে কিছু কাজ শুরু করি। তারপর তারা দুজন বাজারে গিয়ে পেট ভরে খাবার খায়। আর তারা দেখে যে বাজারে অনেক রকমের খাবারের দোকান রয়েছে। বোন, এখানে সব দোকানেই ওই আলুর ধোসা বিক্রি হচ্ছে, নইলে কেউ চাউমিন বানাচ্ছে। কি বানাবো কিছু বুঝতে পারছি না। দিদি, তোমার মনে আছে মা কি সুন্দর ডিম ধোসা বানাতো? আমরাও যদি মায়ের মতো অমন ডিম ধোসা বানাই তাহলে দারুণ হবে। তুই ঠিক বলেছিস রে, এটা তো আমার মাথাতেই আসেনি। অঞ্জলি জানতো যে কিভাবে তার মা ডিম ধোসা বানাতো, তাই সে তাড়াতাড়ি সব জিনিসপত্র আর একটা পুরনো ঠেলা গাড়ি কিনে ডিম ধোসা বিক্রি করা শুরু করে দেয়। আসুন আসুন, সুস্বাদু ডিম ধোসা খান, একবার খেলে বারবার আসবেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসো আর ডিম ধোসা খেয়ে খুব আনন্দ করো। প্রথমে তাদের কথা কেউ না শুনলেও কিছুক্ষণ পর একটি ছেলে এসে বলে, ডিম ধোসা? এ বাবা, এটা তো আমি আগে শুনিনি। দিন দেখি একটা, কেমন লাগে খেতে, দিন তো। অঞ্জলি তাকে ডিম ধোসা বানিয়ে খেতে দেয়। আর খাওয়ার পরে ছেলেটি বলে, আহ আহ কি দারুণ খেতে। একটু যদি ঝাল হতো না তাহলে জমে যেত। এরপর অঞ্জলি আরো বেশি করে ঝাল দিয়ে ডিম ধোসা বানায় আর সাম্বারটাও চটপটে বানায়। আর কিছুক্ষণ পর অনেক লোক আসে তার দোকানে আর ডিম ধোসা খেয়ে সবাই খুব খুশি হয়। 1 প্লেট খাওয়ার পর সবাই 2 প্লেট আর কেউ কেউ তো 3 প্লেটও খেয়ে ফেলে। তাই সেই দিন 2 বোনেরই অনেকটা টাকা ইনকাম হয়। আর এখন তারা প্রত্যেক দিন ডিম ধোসার দোকান খুলে অনেক টাকা ইনকাম করে। একদিন সন্ধ্যাবেলাতে সব ধোসা বিক্রি হয়ে গেলে এক বুড়িমা এসে বলে, মা, কিছু খাবার থাকলে দেবে, আমি 2 দিন কিচ্ছু খাইনি। অঞ্জলির দোকানের সমস্ত ডিম ধোসা বিক্রি হয়ে গেছিল আর শেষে 2 বোনের জন্য একটাই ডিম ধোসা রেখে দিয়েছিল। কিন্তু বুড়িমা চাইলে অঞ্জলি তাকে ফ্রিতেই সেটা খেতে দেয় আর বুড়িমা অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। দিদি, তুমি আমাদের ডিম ধোসা বুড়িমাকে দিয়ে দিলে, আমরা কি খাবো? পদ্ম, বুড়িমাকে খাবারের জন্য কষ্ট পেতে দেখে আমার পুরনো কথা মনে এলো। ওনার মতো তো আমরাও একসময় খাবারের জন্য খুব কষ্ট পেতাম। আর আমাদের কাছে তো এখন অনেক টাকা আছে। এখন আমরা ভালো একটা হোটেলে গিয়ে অনেক খাবার খাবো। হ্যাঁ। এরপর তারা দুজন একটা বড় হোটেলে ঢুকতে গেলে গার্ড সেখানে দরজা আটকিয়ে বলে, আরে তোদের এত অকাত নেই যে তোরা এই হোটেলে এসে খাবার খেতে পারিস, বুঝলি? বেরো এখান থেকে। দাদা, আপনি আমাদের পোশাক দেখে এমনটা বলবেন না, আমরা টাকা নিয়েই খেতে এসেছি। তখনই সেই হোটেলের মালিক বাইরে আসে আর তাদেরকে দেখতে পেয়ে বলে, আরে তোমরা তারাই না যাদের আন্ডা ধোসা এখন খুব ফেমাস হচ্ছে? অনেক শুনেছি তোমাদের এই আন্ডা ধোসার ব্যাপারে। আমিও একদিন তোমাদের মতনই শুরু করেছিলাম, আর আজ দেখো ভগবানের আশীর্বাদে সবই আছে। এসো এসো, তোমরা ভেতরে এসো।
এই বলে মনোহরলাল তাদেরকে হোটেলের ভেতরে নিয়ে যায় আর তার বউয়ের সঙ্গে তাদের পরিচয় করায়। আর এই দুই বোনকে দেখে মনোহরের স্ত্রীর মনে পড়ে যায় এক দুর্ঘটনায় তার দুই মেয়েকে হারানোর কথা। আর তারা এই দুই বোনকে পেট ভরে খেতে দেয় আর খেতে খেতে অঞ্জলি জানায় তাদের জীবনের দুঃখের কথা, যা শুনে তারাও খুব কষ্ট পায়। এরপর মনোহর আর তার স্ত্রী আলাদা করে অনেকক্ষণ কথা বলে। পদ্ম আর অঞ্জলি বাড়ি চলে যাওয়ার সময় মনোহর বলে, দেখো মা, একটা দুর্ঘটনায় আমরা আমাদের দুই মেয়েকে হারিয়েছি, তাই আজ যখন তোমাদের দুই বোনকে দেখলাম তাই আমাদের মনে হলো যেন আমরা আমাদের হারানো মেয়েদেরকে ফিরে পেয়েছি। হ্যাঁ রে মা, তোদের খারাপ না লাগলে তোরা দুই বোন কি সারা জীবনের জন্য আমাদের বাড়িতে আমাদের মেয়ে হয়ে থাকতে পারবি? তোরা বাবা মায়ের ভালোবাসা পেয়ে যাবি আর আমরা সন্তানের ভালোবাসা। এরপর অঞ্জলি আর পদ্ম তাদেরকে জড়িয়ে ধরল আর হাসি খুশি হয়ে মনোহর আর তার স্ত্রীর সঙ্গে থাকতে লাগলো। Thanks for watching.